আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-এর যে প্রশ্নটা আসছে সে প্রশ্নটা সম্পর্কে সম্পূর্ণ আজকে আমরা সমাধান করব। আচ্ছা, এখানে ক নম্বরে করতে বললো আমাকে মিস্টার হাবিবের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। এখন প্রারম্ভিক মূল্য নির্ণয় করতে হলে প্রারম্ভিক মূলধনের সূত্রটা তোমাকে জানতে হবে। প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, অর্থাৎ বছরের প্রথমে সম্পদ থেকে বছরের প্রথমে দায়টা বাদ দিয়ে দিলে হয়ে যাবে, অর্থাৎ অঙ্কের প্রথমে আর কি। তোমার এখানে এই অঙ্কটা প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নের উপরে একদম উপরে বা 1 তারিখ যেই লেনদেনটা থাকে তার সম্পত্তিগুলো সবগুলো যোগ করবো, সেখান থেকে দায়টা বাদ দিতে হবে। তাহলে এখানে কী কী আছে দেখি আমরা। এখানে কোনো উপরে লেনদেন নাই। মিস্টার হাবিবের ব্যবসায়ী 2024 সালের জুলাই মাসের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। আচ্ছা, এখানে কোনো লেনদেন নেই উপরে। জুলাই 1 তারিখ মানে এটাই হচ্ছে প্রারম্ভিক, অর্থাৎ মাসের প্রথমে। এখানে বলতেছে নগদ 2 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা এবং ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এখানে দেখো তো প্রারম্ভিক বলতে এই লেনদেনটাই। তাহলে এখানে সম্পদ থেকে আমরা দায়টা বাদ দিয়ে দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে এখানে সম্পত্তি কি? নগদ একটা সম্পদ একটা পেয়ে গেলাম। অফিস সরঞ্জাম কি? একটা সম্পদ, 2টা সম্পদ পেয়ে গেলাম। ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এই 40,000 টাকা হচ্ছে ঋণ, অর্থাৎ এটা দায়। আর একটা বিষয় আছে, যখন আমরা ঋণ নিব এই ঋণটা কিন্তু এক প্রকারে ঋণ হয়, আরেক প্রকারে সম্পত্তি দিকে ব্যাংক নামে লিখতে হয়। কেন ব্যাংক নামে লিখতে হয়? যখন আমরা কোনো ব্যাংক থেকে ঋণ নিই, ওই ব্যাংক কী করে আমাকে হাতে নাতে টাকাটা দেয় না, সে আমার ব্যাংক হিসেবে জমা করে দেয়। অর্থাৎ মিস্টার হাবিব এখানে যে আছে ওনার ওই ব্যাংকে একটা হিসাব খুলতে হবে। সেই হিসাবে অর্থাৎ সেই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওই অ্যাকাউন্টে এই ব্যাংক ঋণটা জমা করে দিবে। এখন তুমি যখন ঋণের জন্য গেছো, মনে করো ব্যাংকে, ব্যাংক 40,000 টাকা তোমার জন্য ঋণ অনুমোদন করলো। এই ঋণটা তুমি এখন কি করতেছো? বলতেছো যে তোমাকে ক্যাশ দেওয়া যাবে না, তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। তো তুমি বলতে হ্যাঁ ঠিক আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। যখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলো, তখন ওইখানে তোমার একটা ব্যাংক নামে ব্যাংক হিসেবে 40,000 টাকা বৃদ্ধি পেল। আবার শুধু ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হচ্ছে সম্পত্তি হিসাব। সেজন্য আমরা সম্পত্তি 3টা সম্পত্তি দেখাবো। একটা হচ্ছে নগদ 2 লক্ষ টাকা, আর অফিস সরঞ্জাম 50,000 টাকা, আর এই ঋণটা ব্যাংক ঋণটা আমাকে ব্যাংক অ্যাকাউন্টে দিছে ধরে আমাকে ব্যাংক হিসাব নামে আরেকটা সম্পদ দেখাতে হবে 40,000 টাকা। এরপরে তার থেকে আমি এই 40,000 টাকা ঋণ দায় নামে আবার বিয়োগ করে দিব। দেখো তো আনসার করছে কিনা আমাদের। দেখো এখানে প্রারম্ভিক মূল্য নির্ণয়। প্রথমে হচ্ছে প্রারম্ভিক সম্পদ কী কী ছিল? নগদ 2 লক্ষ টাকা, এরপর অফিস সরঞ্জাম কত টাকা? 50,000 টাকা। এরপর দেখো এই ব্যাংক, দেখো ব্যাংক নামে একটা হিসাব আসছে, এটা কিন্তু এখানে নাই, প্রশ্নের মধ্যে কিন্তু এই ব্যাংকটা নাই। দেখো এখানে কোনো ব্যাংক নাই, কিন্তু নগদ আছে, অফিস সরঞ্জাম আছে, আর ব্যাংক হতে 40,000 টাকা ঋণ। এটা হচ্ছে ঋণ নিছে, যে এটা ঋণ। তো ব্যাংক হতে নিচে বিদায় সেটা কি দেখাইছে এখানে উত্তরে? ব্যাংক হতে নিচে বিদায় ব্যাংক নামে এখানে একটা সম্পত্তি দেখাইছে, অর্থাৎ তারা ধরে নিছে এই ঋণটা তার ব্যাংক অ্যাকাউন্টে দিছিল। এখন এই 3টা যোগ করে কত আসছে? 2,90,000 টাকা। এখান থেকে আবার কী করতে যাও? আমাদের প্রারম্ভিক দায়টা বিয়োগ করে। প্রারম্ভিক দায় কোনটা ছিল? ব্যাংক ঋণটা। সেটা কোনটা? 40,000 টাকাটাই। তাহলে 2,90,000 থেকে আমার 40,000 টাকা আবার বিয়োগ করে দিলে 2,50,000 টাকা। এটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। এটা কিন্তু হয় শুধু ব্যাংক ঋণ আর ঋণের ক্ষেত্রে। আর যদি এখানে দায় হিসাবে, প্রারম্ভিক দায় হিসাবে কোনো প্রদেয় হিসাব থাকতো, তখন কিন্তু এখানে সম্পত্তি বসে লিখতে হতো না, তখন আমরা দায় হিসেবে বাদ দিয়ে দিলে হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছ প্রথমটা। আমরা এখন দেখব 2 নম্বরটা। কী করলো? জুলাই 1, 10, 12 এবং 13 তারিখের লেনদেনগুলো টেবুলার চকে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। আমরা প্রথম অধ্যায়ের প্রায় প্রত্যেকটা ভিডিওতে হিসাব সমীকরণটা আমরা করে দেখিয়েছি। আমরা আজকে করে দেখাবো না, আমি বুঝিয়ে দিব। টেবুলার চক তোমরা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখে আসতেছো, কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা জানো, আমি তবুও একটু দেখিয়ে দিচ্ছি। টেবুলার চকের নিয়ম হচ্ছে এই ফরম্যাটটা।
প্রথমে থাকবে তারিখ, এরপরে একটা সম্পদ পাশ সমান দায় পাশ প্লাস মালিকানা শর্ত। মালিকানা শর্তের মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই হিসাবগুলো আসবে। এখন সম্পত্তি পাশে আমরা এই অঙ্কের মধ্যে যতগুলো সম্পদ পাবো সবগুলো কলাম কিন্তু সম্পত্তি পাশে হবে। মনে করো নগদ পাইলাম, অফিস সরঞ্জাম পাইলাম, প্রাপ্য হিসাব পাইলাম, এরপর অন্যান্য যা সম্পত্তি পাবো ততটা নামে কি হবে এখানে কলাম হতে থাকবে, সেই কলামের টাকাটা এখানে লিখে দিব। এরপর দায় পাশে যদি কোনো দায় পাই, যেমন প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ এই ধরনের পাই, তাহলে এখানে লিখতে হবে। একটা পাইলে একটা লিখতে হবে, দুইটা পাইলে দুইটা কলাম দিয়ে লিখতে হবে। আর এই কলামটাতে মালিকানা সত্ত্বের কলামে এই হিসাবগুলো আসবে, অর্থাৎ মূলধনের সাথে আয় সমূহ যোগ হবে, তার থেকে ব্যয়টা বিয়োগ করব, তার থেকে আমরা উত্তোলনটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা প্রথমে কি কি আসে। এখন আমরা দেখব টেবুলার চক করতেছি না আমরা হিসাব সমীকরণের। প্রথমে 1 তারিখটা, 1 তারিখ কী করলো? নগদ আনলো কত টাকা? 2 লক্ষ টাকা। নগদ কি হিসাব? সম্পত্তি হিসাব, তাহলে সম্পত্তি পাশে একটা নগদ নামে কলাম হবে। এরপর আনলো অফিস সরঞ্জাম 50,000 টাকা। অফিস সরঞ্জাম কী হিসাব? সম্পদ হিসাব, তাহলে সম্পত্তি পাশে অফিস সরঞ্জাম নামে একটা কলাম হবে। এরপর আনলো কি? ব্যাংক হতে 40,000 টাকা ঋণ। ঋণ কি হিসাব? দায় হিসাব, দায় পাশে একটা কলাম হবে। এখন প্রারম্ভিক মূলধন আমরা আরেকটা বিষয় করলাম কি? ব্যাংক থেকে ঋণ নিলে আরেকটা ব্যাংক হিসাব হয়, ব্যাংক নামে ঋণ নিলে আরেকটা কি হবে? ব্যাংক হিসাব হবে। কেন? এই ব্যাংক ঋণটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছে, তাহলে এখানে শুধু ব্যাংক ঋণ নামে একটা দায় আছে আর একটা ব্যাংক নামে কি আছে? সম্পদ আছে। তাহলে এখানে আমরা কয়টা সম্পত্তি পাইলাম? 3টা, একটা নগদ, অফিস সরঞ্জাম আর ব্যাংক, আর দায় পাইলাম কটা? একটা, সেটা ঋণ, অর্থাৎ ব্যাংক ঋণ। তাহলে আমরা সম্পত্তি পাই 3টা কলাম আঁকবো, ঋণ পাশে দায় পাশে একটা কলাম হবে। দেখো তো উত্তরে দিছে কিনা। দেখো এখানে 2,50,000 টাকা লিখে দিয়েছে, এখানে 2,50,000 টাকা লিখে দিয়েছে। অথবা তোমরা প্রারম্ভিক মূলধন যেটা বের করছো সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে পারো। 1 তারিখের লেনদেনটা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব 10 তারিখের লেনদেনটা। 1 তারিখের পর আমাদের করতে বললো 10 তারিখ। 10 তারিখ কী ঘটলো? একজন মক্কেলকে 40,000 টাকার সেবা প্রদান করে 30,000 টাকা পাওয়া গেল। তার মানে কি? এটা আমাদের হয়তো সেবামূলক প্রতিষ্ঠান মিস্টার হাবিবের। সে কী করলো? তার কাছে একজন মক্কেল আসলো, অর্থাৎ গ্রাহক, তাকে 40,000 টাকার সেবা প্রদান করলো, প্রদান করে 30,000 টাকা পাওয়ার। তার মানে কি? তাকে 40,000 টাকা তার কাছে পাবে, কিন্তু তার কাছ থেকে এখন পাইছে কত? 30,000 টাকা। তাহলে আমাকে ধরে নিতে হবে 30,000 টাকা সে নগদে পাইছে, বাকি 10,000 টাকা, অর্থাৎ 40,000 টাকার মধ্যে 30,000 টাকা তাকে কি দিছে? নগদে দিছে, বাকি 10,000 টাকা সে পরে দিবে বলছে। পরে দিবে মানে কি? আমি তার কাছে পাবো। তাহলে আমি তার কাছে পাইলে সেটা কি হিসাব? প্রাপ্য হিসাব। এখন প্রাপ্য কি হিসাব? প্রাপ্য হচ্ছে সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তির পাশে আমার প্রাপ্য নামে একটা কলাম করতে হবে। তাহলে এখানে পাবো কত? 40-এর সেবা দিছি, 40,000 টাকা সেবা দিছি, 30,000 টাকা পাইছি, আরও 10,000 টাকা পাবো। তাহলে যেটা পাবো সেটা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের কলমে আমি 10,000 টাকা লিখবো। এখন এই 30,000 টাকা আমি কিসে পাইছি? পাওয়া গেল বললো না? তাহলে পাইছি, পাইলে কিসে পাইছি? এখানে ব্যাংকে নগদে পাইছি নাকি চেকের মাধ্যমে বা ব্যাংকে পাইছি? এখানে কোনো কথা উল্লেখ আছে? নাই। তাহলে আমাকে ধরে নিতে হবে সেটা আমি নগদে পেয়েছি। তাহলে সে যখন আমাকে টাকাটা দিয়েছে আমি নগদের কলামে বা নগদে রেখে দিছিলাম, তাহলে নগদ বাড়ছে নাকি কমছে? অবশ্যই নগদ বাড়ছে। সে তোমার সামনে মনে করো হাবিব, মনে করো তুমি বসা আছো চেয়ারে, তুমি একজন মানুষকে সেবা দিছো, বলছে আমার 40,000 টাকা দেন, সে তোমাকে পকেট থেকে বের করে 40,000 টাকা দিয়ে দিল। তাহলে 40,000 টাকা নিয়ে তুমি কোথায় রাখলা? তোমার ডয়ারে রাখলা। ডয়ার কোনটা? তোমার ক্যাশ, অর্থাৎ নগদটাকে বলা হয় ডয়ার আর কি। সেজন্য নগদের কলাম বৃদ্ধি পেয়ে এলো। এখন দেখো তো উত্তরে আমাদের দিছি কিনা নগদের কলামে প্লাস। এই দেখো এখানে 10 তারিখ দেখো এখানে 10 তারিখ এই 30,000 টাকা নগদে দিছে, আর এই প্রাপ্য নামে অর্থাৎ প্রাপ্য হিসাব দিতে পারো, প্রাপ্য হিসাব নামে 10,000 টাকা এখানে দিয়েছে। এখন এই দুইটা কি হিসাব? মক্কেলকে 40,000 টাকা সেবা প্রদান। এখন সেবা কি হিসাব? সেবা হচ্ছে আয় হিসাব। সেজন্য আমাকে আয়ের কলামে গিয়ে টোটাল 40,000 টাকা দেখাতে হবে। আমরা আয়ের কলামে কী করে লিখতে হয়? আয়ের কলামে যোগ করে লিখতে হয়, অর্থাৎ আয় মূলধনের সাথে কি হয়? যোগ হয়। তাহলে এই লেনদেনটা বুঝতে পারছো আশা করি। 10 তারিখের লেনদেনটা আবার বলতেছি। একজন মানুষ আসলো তোমার কাছে, হাবিব মনে করো তুমি, তোমার কাছে, তাকে তুমি সেবা দিয়েছ,
তারপর সে তোমাকে 40,000 টাকা সেবা দিয়েছ, তার মধ্যে সে তোমাকে নগদ দিছে 30,000, সে নগদ বাড়লো 30,000, আর 10,000 টাকা পাইলে প্রাপ্য হিসাবের কলমে 10,000, আর তুমি টোটাল 40,000 টাকা সেবা দিয়েছ, সেবা হচ্ছে আয় হিসাব, সেজন্য আয়ের কলমে গিয়ে অর্থাৎ মূলধনের কলমে বা মালিকানা সত্ত্বের কলমে গিয়ে 40,000 টাকা লিখতে হলো। আয় হলে কী করতে হয়, এই কলমে যোগ করতে হয়, বিয়োগ করলে তো আমরা কী করে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখতাম। এরপরটা দেখি আমরা এখন, এরপর কয় তারিখ, 12 তারিখ কী করছে আমরা একটু দেখি। নগদে সাপ্লাইস ক্রয় করা হলো। এখন সাপ্লাইস কি, সাপ্লাইস হচ্ছে সম্পত্তি, সাপ্লাইস কি সম্পদ, তাহলে সম্পদ পাশে আমরা একটা সাপ্লাইস নামে কলাম করে সেখানে কত টাকা লিখে দিব, 10,000 টাকা লিখে দিব। তাহলে কিসের মাধ্যমে কিনছি, সাপ্লাইসগুলো আমি নগদে কিনছি, অর্থাৎ নগদ টাকা দিয়ে কিনছি। তুমি বাজারে গেছো, বাজার থেকে সাপ্লাইস নিছো, সাপ্লাইসের জিনিসপত্র কাগজ কলম পেন্সিল যা যা লাগে এগুলো নিয়ে সে তাকে নগদ টাকা দিয়ে দিছো। তাহলে নগদ টাকা দিলে নগদ কমছে নাকি বাড়ছে, নগদ কমছে, তাহলে নগদ থেকে আমি 10,000 টাকা কমাবো। আর সাপ্লাইস হচ্ছে সম্পত্তি হিসাব, তাহলে সম্পত্তি পাশে আমি 10,000 টাকা সাপ্লাইসের কলমে 10,000 টাকা লিখে দিব। দিছে কিনা লেখা তো, দেখো এখানে নগদ আমার 10,000 টাকা কমলো, এরপরে আমি সাপ্লাইস নামে সম্পত্তি পাশে আরেকটা কলাম করে সেখানে 10,000 টাকা লিখে দিলাম, আর কোনো জায়গায় সেটা যাবে না। এরপরেরটা আমরা দেখি, কোন তারিখ কত বলো, 30 তারিখ। 30 তারিখ কী করলে একটু দেখি। 30 তারিখ বলতেছে যে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 6,000 টাকা, অর্থাৎ আমি যে সাপ্লাইস কিনছিলাম তখন ছিল সম্পত্তি, এখন যখন ব্যবহৃত অর্থাৎ আমি ব্যবহার করে ফেলেছি, তার মধ্যে ব্যবহার করে ফেললে সাপ্লাইস সেটা ব্যয় হয়ে যায়। আবার বলতেছি, ব্যবহার করে ফেললে সাপ্লাইস কী হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। তার পরিমাণ কত, 6,000 টাকা, অর্থাৎ যাই কিনছিলাম সাপ্লাইস তার মধ্যে 10,000 টাকার মধ্যে আর 10,000 টাকা নাই, 6,000 টাকা আমি ব্যবহার করে ফেলেছি। তাহলে এখানে দিয়ে আমরা এখন এখানে আমার সাপ্লাইস এখন কি হয়ে গেল, ব্যবহার করলে ব্যয় হয়ে গেল, সেজন্য মূলধনের কলমে বা মালিকানা সত্ত্বের কলমে গিয়ে এখানে ব্যয় কী করতে হয়, বিয়োগ করতে হয়, সেজন্য এখানে বিয়োগ করে দিয়েছিল। যদি আমি 10,000 টাকা সাপ্লাইস কিনছিলাম সেখানে কি আর 10,000 টাকা আছে, নাই তো, সেজন্য সাপ্লাইস থেকে আমি 6,000 টাকা কমাই দিব, আর আছে কত, 4,000 টাকা। আমার লেনদেন শেষ, আমাদের 30 তারিখ পর্যন্ত করতে বললো, আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন এগুলো যোগ বিয়োগ করব। এখানে শুধু ব্যালেন্সটা নামাই দিলে হয়ে যাবে। এখানে নগদে দেখো 2 লক্ষ টাকা, তার সাথে যোগ করতে হবে 30,000, এই দুটো যোগ করে সেখান থেকে ব্র্যাকেট অর্থাৎ 10,000 টাকাটা বিয়োগ করে দিতে হবে, আর থাকবে 2,20,000 টাকা। অফিস সরঞ্জাম আছে 50,000 টাকা, ব্যাংক আছে 40,000 টাকা, প্রাপ্য হিসাব 10 ছিল, এখানে 10 আছে, এরপরে 10,000 সাথে এখানে 6,000 চলে যাবে, ব্র্যাকেট আসে আর আছে কত হাজার টাকা, 4,000 টাকা। এরপরে এই 4টা যোগ করে এই 5টা অর্থাৎ 2,20,000, 50,000, 40,000, 10,000, 4,000 এগুলো সবগুলো যোগ করা আসবে 3,24,000 টাকা সম্পত্তি পাশে। এরপর দায় পাশে কী কী আছে দেখি, দায় পাশে 40,000 টাকা ছিল, সেটা ব্যালেন্স 40,000 টাকা নামালো। এরপর মূলধনের কলামে যেগুলো ব্র্যাকেট আছে সেগুলো ব্র্যাকেট ছাড়াগুলো থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 2,50,000 যোগ 40, তার থেকে বিয়োগ দিতে হবে 6,000, আর আসবে হচ্ছে 2,84,000। এখন দায় পাশে এই দায় যেটা 40 তার সাথে যোগ করো 84,000, টোটাল হবে 3,24,000 টাকা। দেখো এখন সম্পত্তি পাশে আসছে 3,24,000 টাকা, দায় এবং মালিকানা সত্ত্বের পাশেও আসছে 3,24,000 টাকা। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। হিসাব সমীকরণটা আমি একটু দ্রুত করিয়েছি, কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে হিসাব সমীকরণ কিছু অঙ্কতে বুঝিয়ে দিয়েছি, কিছু অঙ্ক নিজে করে দেখিয়েছি। আশা করি সিরিয়ালে দেখতে থাকলে তোমরা হিসাব সমীকরণ ক্লিয়ার হয়ে যাবে, আর এটা অবশ্যই পরীক্ষায় আসবে। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নটা। গ নম্বর প্রশ্ন কি বললো আমাদের, জুলাই 15, 24, 28 ও 1 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখো। জাবেদাটা আমাদের সকলে জানে আছে, একেবারে 9-10 থেকে শিখে আসতেছি আমরা। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। জাবেদায় আয় দায় মালিকানা শর্ত যদি বৃদ্ধি পায় ক্রেডিট করতে হয়, আর হ্রাস পেলে ডেবিট করতে হয়। তাহলে 15 তারিখটা দেখি আমাদের জাবেদা কি হবে। এখানে বলছে 2 মাসের ভাড়া প্রদান করা হলো। এখন এখানে আমাদের অঙ্ক তো 1 মাসের, অঙ্ক কোন মাসের, জুলাই মাসের। এখন আমি দিছি কয় মাসের, 2 মাসের। এখন দেখো তো ভাড়া কি হিসাব, ভাড়া হচ্ছে আমার ব্যয় হিসাব। এখন তুমি দোকানে বসে আসো, মনে করো তোমার দোকানে যে দোকানটাতে তুমি বসে আসো সেই দোকানের ভাড়া তুমি দিয়ে থাকো। এখন 1 মাসের ভাড়ার পরিবর্তে তুমি তাকে 2 মাসের দিয়ে দিছো, তার মানে কি অগ্রিম দিয়ে দিছো। তাহলে ভাড়া হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় যখন অগ্রিম দেওয়া হয়,
তখন সেটা কি হয়ে যায়, সম্পদ হয়ে যায়। সেজন্য এখানে বাড়াটা হবে অগ্রিম বাড়া হিসাব ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধির সম্পত্তি করতে হয়, ডেবিট করতে হয়। ব্যয় যখন অগ্রিম দেওয়া হয় সেটা কি হয়ে যায়, সম্পত্তি হিসাব সম্পদ হয়ে যায়। তাহলে সম্পত্তি কী করতে হয়, ডেবিট করতে হয়। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট করতে হয় আর কি। সম্পত্তি কীভাবে বৃদ্ধি পেলো, এখানে তোমার কাছে পাইতে মনে করো 5,000, তুমি দিলা 10,000, তার মানে কি তুমি উল্টো তার কাছে পাইলে সেটা সম্পত্তি, সেই হিসাবে সম্পদ এখানে বৃদ্ধি পেল। তাহলে অগ্রিম বাড়া হিসাব ডেবিট, আমি বেশি দিছি 2 মাসের, অগ্রিম বাড়া হিসাব ডেবিট। এখন এটা কিসে দিছি, এখানে তো আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে নগদে দিছি। নগদ কী হিসাব, সম্পত্তি হিসাব। তাহলে নগদ দিলে নগদ কমে যাচ্ছে না, সেজন্য নগদ নামে সম্পত্তি কমছে বিদায় নগদ হিসাব কী করতে হবে, ক্রেডিট করতে হবে। দেখো তো উত্তরে, দেখো এখানে অগ্রিম বাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে কয় তারিখ কত বললো, 24 তারিখ। ব্যাংক হতে উত্তোলন করা হলো, ব্যাংক হতে উত্তোলন করা, উত্তোলন মানে তুলছে। তাহলে ব্যাংক কী হিসাব, ব্যাংক হচ্ছে সম্পত্তি হিসাব। ব্যাংক থেকে তুললে ব্যাংক কমবে নাকি বাড়বে, ব্যাংক কমবে। তুমি মনে করো ব্যাংকে গেছো, ব্যাংকে গিয়ে তোমার হিসাব থেকে আগে ছিল 1 লাখ, এখন 15,000 টাকা উত্তোলন অর্থাৎ তুলে ফেলছো। তো তুলে ফেললে 15,000 টাকা তুললে 1 লাখ টাকা থেকে কমবে না, কমবে। তাহলে ব্যাংক সম্পত্তি হিসাব, সম্পত্তি কমলে সম্পত্তি ক্রেডিট করতে হয়, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। এখন এটা তুলে এনে কোথায় রাখছো তুমি, এটা তুলছো কিছুর জন্য, কোনো কথা উল্লেখ নেই, তাহলে ব্যবসার জন্য তুমি তুলছো। তুলে এনে তুমি অবশ্যই তোমার ডয়ারে রাখছো, বা ক্যাশের ডয়ারে অর্থাৎ ব্যবসার ডয়ারে। এই ডয়ারটাকে বলা হয় নগদ। তাহলে আনার পর এই ডয়ারে টাকা বাড়লো নাকি কমলো, অবশ্যই বাড়লো। তাহলে সেটা কী নামে বললো, নগদ নামে বললো। নগদ কী হিসাব, সম্পত্তি হিসাব। তাহলে নগদ নামে সম্পদ বৃদ্ধি পেল, আর ব্যাংক থেকে তুলছে বিদায় ব্যাংক নামে সম্পদ হ্রাস পেল। তাহলে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পাইছে বিদায়, আর ব্যাংক কমছে বিদায় ব্যাংক হিসাব ক্রেডিট। 15,000। দেখো তো দিচ্ছে কিনা, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা, 15,000 টাকা নিচে সামান্য বিবরণ দিবা, ব্যাংক হতে উত্তোলন করা হলো। এরপর কয় তারিখ, 28 তারিখ। 28 তারিখ কী হলো, ব্যাংক ঋণের অর্ধেক টাকা পরিশোধ করা হলো। এটা তো কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু ব্যাংক ঋণের অর্ধেক টাকা পরিশোধ করা হলো। তাহলে ব্যাংক ঋণ কয় তারিখ নিছি, ওই দেখো একেবারে 1 তারিখ ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে অর্ধেক দিছি, অর্ধেক দেওয়া মানে কি, 40,000 অর্ধেক কত, 20,000 টাকা। এটা আমি পরিশোধ করছি। তাহলে পরিশোধ কিসে করছি, কোনো কত উল্লেখ আছে নাই। তাহলে আমি নগদও করছি ধরে নিব, অথবা ব্যাংকে করছি তাও ধরে নিতে পারি। তাহলে এই বইয়ে যেভাবে করছে ওই বুঝে, নগদে করলে নগদ হবে ক্রেডিট, আর যদি ব্যাংকের নামে করি ব্যাংক হবে ক্রেডিট। এখন একটা পাইলাম আমরা, ক্রেডিটটা পাইলাম। এখন ডেবিট কী হবে, ডেবিট হবে আমি যখন টাকা দিয়ে দিচ্ছি, ঋণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে পাইতো তাকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দায়। আমার কাছে যে পাইতো সে দায়। এখন দায় যখন আমি পরিশোধ করে দিচ্ছি, দায় কমবে না, দায় কমলে দায়কে কী করতে হয়, ডেবিট করতে হয়। সেই দায়টার নাম কি, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, আর ব্যাংকে পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট, আর যদি আমি নগদে দিই নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কী দিচ্ছে দেখি আমরা বইয়ে, দেখো এখানে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, এটা সকলেই জানে, কারণ আমি আমার কাছে যে পাই তাকে দিয়ে দিচ্ছি। আমার কাছে যে পাইতো সে হচ্ছে ব্যাংক, অর্থাৎ সেটা দায় ছিল, এখন আমি তাকে দিয়ে দিচ্ছি, দায় কমে যাচ্ছে, দায় কমলে দায়কে ডেবিট করতে হয়। এখন এখানে ব্যাংক হিসাব দিছে, এখানে আমি নগদান হিসাব দিলেও ভুল হতো না, কারণ আমি ধরে নিতাম তখন আমি নগদে টাকাটা দিছি। এখন বলতেছে সেটা ব্যাংকের মাধ্যমে দিছে, সেজন্য ব্যাংক কমে গেছে, ব্যাংক হিসাব কী হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। কত টাকা, 20,000 টাকা। আসলে ক্লিয়ার, তুমি অন্য বইয়ে হয়তো দেখতে পারো এখানে অবলিক দিয়ে দিছে ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব, অথবা এখানে নগদান হিসাবও দিতে পারে। একেবারে লাস্টটা আমরা দেখি 31 তারিখ, মাসিক বেতন প্রদান করা হলো। কাকে মাসিক বেতন প্রদান করা হলো, তোমার দোকানে একজন কর্মচারী রাখছো, তাকে মাসিক বেতন দিছো আর কি। তাহলে বেতন কি হিসাব, বেতন হচ্ছে আমাদের ব্যয় হিসাব। ব্যয় কী করতে হয়, ডেবিট করতে হয়। বেতন দিলে ব্যয় বৃদ্ধি পায়, তাহলে বেতন হিসাব ডেবিট। তাহলে কিসের মাধ্যমে দিছি আমি, কোনো কথা উল্লেখ আছে। তুমি মনে করো হাবিব, তোমার দোকানে একজন কর্মচারী রাখছো, মাসের 1 তারিখ আসছে, 30 তারিখ আসছে, তখন তাকে ডেকে বলছে যে এই মাসের বেতনটা নিয়ে যাও। কোথা থেকে দিলা, তোমার ক্যাশের ডয়ার থেকে দিলা। তাহলে ক্যাশ মানে কি, নগদ। তাহলে নগদ কমলো না, তাহলে নগদ কী হিসাব, সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তি কমলে সম্পত্তি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট। সাথে সাথে কী করবো আমরা, এখানে বেতন হচ্ছে আমার ব্যয় হিসাব, ব্যয় করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা। দেখো তো আমাদের উত্তরে দিছে কিনা।
বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা আর বেতন প্রদান করা হলো। আশা করি বুঝতে পেরেছ। আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটা আমরা প্রথম অধ্যায় থেকে সিরিয়ালি করে আসছি, সেজন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমরা আরেকটা বোর্ড কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।